আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা সংকরণ নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে, বহুল আকাঙ্ক্ষিত টপিক। এই মৌলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধনের একটা আতঙ্কের নাম বলতে পারো এই সংকরণ। ঠিক আছে, মানুষজন এই সংকরণকে কেন যে ভয় পায় এটাই বুঝি না। আর সংকরণ কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তোমরা দেখবা সিকিউ, মানে সংকরণ থেকে সিকিউতে প্রশ্ন থাকবেই। এমসিকিউতে তো কথা নেই, এমসিকিউতে দেখবা বেশ ভালো কোয়েশ্চেন এই সংকরণ থেকে থাকে। আর অ্যাডমিশনের জন্য তো সংকরণটা খুবই ইম্পর্টেন্ট টপিক। বুঝতে পারলা? এই সংকরণটাই আজকে আমরা শুরু করি, চলো। দেখো, সংকরণের এখন আমি সংজ্ঞা বলবো। ঠিক আছে, এই সংকরণের সংজ্ঞাটা যে বলবো, আসলে এই সংজ্ঞা বলার পরে তুমি আসলে কিছু বুঝবা না। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কি আলোচনা করবো একটু বলে দিই। আজকের ক্লাসে আমরা আলোচনা করবো সংকরণ কি, এরপরে তোমার সংকরণের শর্তগুলা কি, এরপরে বিভিন্ন প্রকারের সংকরণ। ঠিক আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে একটা যৌগের কেন্দ্রীয় মৌলের কিভাবে তুমি সংকরণ বের করো এই বিষয়টা। ঠিক আছে, আর সংকরণ, একটা যৌগের সংকরণ কিভাবে বের করতে হয় এটা এই ক্লাসে আমরা দেখব। তো আমি বলি যে সংকরণটা কি, সংজ্ঞাটা একটু বলি, তোমরা চাইলে লিখে নিতে পারো। ঠিক আছে, সংকরণের সংজ্ঞা হচ্ছে, সংকরণের সংজ্ঞা কি, সংকরণের সংজ্ঞাটা হচ্ছে তোমার একটি পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় কাছাকাছি শক্তি সম্পন্ন দুই বা ততোধিক অরবিটাল সংমিশ্রিত হয়ে সমশক্তি সমসংখ্যক দিক চরিত্র বিশিষ্ট নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরণ বলে। ঠিক আছে, আর উৎপন্ন অরবিটালগুলোকে সংকর অরবিটাল বলে। এটা আমি আরেকবার বলার প্রয়োজন মনে করতেছি না, বুঝছো? তুমি চাইলে আমি একবার যে বলছি এখান থেকে লিখে নিতে পারো। সংকরণের সংজ্ঞা তোমার জানাটা জরুরি। কেন জরুরি? কারণ তোমার এটা ক নাম্বারে আসে। ঠিক আছে, আমি তোমার এখন বুঝাই দিই আসলে সংকরণটা কি। বুঝাই দিলে তুমি সংজ্ঞা এমনি বুঝতে পারবা। আসলে সংকরণের সংজ্ঞা দেখে সংকরণ বোঝাটা, ঠিক আছে, আমি তোমার এই সংজ্ঞাটাকে ভেঙে ভেঙে বোঝাই। ঠিক আছে, এখানে তুমি যদি সংজ্ঞাটার দিকে খেয়াল করো তাহলে দেখবে এখানে তুমি কয়েকটা পয়েন্ট এখানে নোটিশ করতে হবে। সেটা হচ্ছে তোমার সংকরণে কি করে কাছাকাছি শক্তি সম্পন্ন দুই বা ততোধিক অরবিটাল সংমিশ্রিত হয়। দুই বা ততোধিক অরবিটাল কি হয় এখানে সংমিশ্রিত হয়। মানে তোমার সংজ্ঞা থেকে আমি পয়েন্ট করে দিতেছি আর কি, বুঝছো? বুঝতে সুবিধা হবে। সংমিশ্রিত হয়, এখানে কি হয়, দুই বা ততোধিক অরবিটাল সংমিশ্রিত হয়ে, সংজ্ঞা তুমি যদি সংজ্ঞাটা খেয়াল করো তাহলে এখানে কি বলা ছিল যে দুই বা ততোধিক অরবিটাল সংমিশ্রিত হয়ে একই শক্তি সম্পন্ন সমসংখ্যক দুইটা বিষয়। এখানে কি একই শক্তি সম্পন্ন, একই শক্তি সম্পন্ন আর হচ্ছে সমসংখ্যক নতুন দিক চরিত্র বিশিষ্ট যে অরবিটাল গুলো তৈরি করে এগুলোকে বলা হচ্ছে কি, ওই জিনিসটাকে, ওটিকে বলা হচ্ছে সংকরণ। ঠিক আছে, সমশক্তি সমসংখ্যক দিক চরিত্র বিশিষ্ট নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে কি সংকরণ। এই সংকরণ হচ্ছে কি তোমার, সংকরণটা হচ্ছে একটা পরমাণুর যোজ্যতা স্তরের দুই বা ততোধিক অরবিটাল সংমিশ্রিত হয়ে একই শক্তি সম্পন্ন সমসংখ্যক নতুন দিক চরিত্র বিশিষ্ট অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরণ বলে। এখানে তুমি যে পয়েন্টগুলো খেয়াল করবা সেটা হচ্ছে এখানে কি করে দুই বা ততোধিক অরবিটাল, এখানে দুই বা ততোধিক অরবিটাল, এখানে কি লিখি দুই বা ততোধিক অরবিটাল সংমিশ্রিত হয়। অরবিটাল, দুই বা ততোধিক অরবিটাল সংমিশ্রিত হয়ে একই শক্তি সম্পন্ন সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি করে। ঠিক আছে, বুঝতে পারলা? দুই বা ততোধিক অরবিটাল সংমিশ্রিত হয়। আমি বলি, তুমি সংকরণ বলতে এতটুকু কি আসলে বোঝাই যে এখানে কি হয়, তোমার একটা পরমাণুর যোজ্যতা স্তরের কাছাকাছি শক্তি সম্পন্ন দুই বা ততোধিক অরবিটাল সংমিশ্রিত হয়ে একই শক্তি সম্পন্ন সমসংখ্যক তোমার এখানে কি করে নতুন অরবিটাল তৈরি করে, এটাকে বলা হয় সংকরণ। ঠিক আছে, আমি তোমাকে একটু প্র্যাকটিক্যালি বুঝাই। এখানে কি হয়েছে বলা, দুই বা ততোধিক অরবিটাল সংমিশ্রিত হয়। যেমন মনে করো একটা এস আর একটা পি, এই দুটি অরবিটাল সংমিশ্রিত হয়ে যেই তোমার অরবিটাল তৈরি করে কি বলো,
মানে দুটো অরবিটাল সংমিশ্রিত হওয়া মানে কি? মনে করো তুমি পানি নিলে, যে পানি, এই পানির মধ্যে মনে করো সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করলা। এখন পানি আর সোডিয়াম ক্লোরাইড কি লবণ। তুমি এই পানি আর লবণ যখন মিশাবা, তখন কি তোমার এখানে পানি আর লবণ কি আলাদা দেখা যাবে? বলো, আলাদা দেখা যাবে না। পানি আর লবণে কি একটা দ্রবণ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? মানে যখন পানি আর লবণ মিলে একটা দ্রবণ তৈরি হয়ে যাবে, যেখান থেকে তুমি পানি আর লবণকে কিন্তু আলাদা করতে পারবা না, ঠিক আছে? এই সেম তুমি যখন এস আর পি কে মিশ্রিত করে দিবা, তখন এইখানে যে নতুন একটা অরবিটাল তৈরি হবে সেটাকে বলা হবে এসপি। বুঝতে পারলা? যেমন পানি আর লবণের মিশ্রণে কি হয়, লবণের শরবত বলতে পারো, ঠিক আছে? সেম এখানেও তুমি যখন এস অরবিটাল সংমিশ্রিত মানে কি রে ভাই? সংমিশ্রিত মানে তুমি এই দুটো অরবিটালকে মিশাই দিছো। মিশাই দেওয়া মানে কি, এখানে তোমার নতুন একটা অরবিটাল তৈরি হবে। এস একটা অরবিটাল, পি একটা অরবিটাল, এই দুটি অরবিটাল কি করছো তুমি? এই দুটো অরবিটালকে সংমিশ্রিত করে দিছো, মিশাই দিছো। মিশাই দেওয়ার ফলে কি হবে, এখানে তোমার নতুন অরবিটাল তৈরি হবে। যে এখানে কি হবে বলে, যে নতুন অরবিটাল তৈরি হবে। এই নতুন যে অরবিটাল তৈরি এটা কি বলে হচ্ছে এসপি। আর এখানে নতুন কেমন অরবিটাল তৈরি হবে? একই শক্তি সম্পন্ন সমসংখ্যক। এখানে মনে রাখবা, তোমার এখানে সংকরণে যতগুলা অরবিটাল অংশগ্রহণ করবে, ঠিক ততগুলি মানে সমসংখ্যক সমশক্তি সম্পন্ন ততগুলি অরবিটালই তৈরি করবে, ঠিক আছে? এখানে একটা এস অংশগ্রহণ করছে, এখানে পি অংশগ্রহণ করছে। এখানে অংশগ্রহণ করছে কটা করে, এখানে একটা এস অরবিটাল অংশগ্রহণ করছে আর একটা পি অরবিটাল অংশগ্রহণ করছে। তার মানে এখানে কটা অরবিটাল অংশগ্রহণ করছে? দুইটি। তাহলে এখানে তোমার নতুন যে সংকরিত অরবিটাল তৈরি হচ্ছে এটার নাম কি? এখানে তোমার নতুন অরবিটাল তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে এসপি। তাহলে এখানে তোমার এসপি অরবিটাল যে তৈরি হবে, এটা হচ্ছে দুটি তৈরি হবে, দুটি। এখানে এসপি কি, দুটি অরবিটাল তৈরি হবে, ঠিক আছে? মানে সংকরণে তোমার যে কয়টা অরবিটাল অংশগ্রহণ করবে, ঠিক অংশগ্রহণ করার পর নতুন যে অরবিটাল তৈরি করবে, নতুন অরবিটাল কয়টি তৈরি হবে? যে কয়টা অরবিটাল অংশগ্রহণ করবে নতুন অরবিটাল ওই কয়টাই তৈরি হবে। এখানে একটা এস এর অংশগ্রহণ করছে, একটা পি। তার মানে তোমার এখানে দুইটা অরবিটাল অংশগ্রহণ করছে, নতুন অরবিটাল কি তৈরি হয়েছে? এসপি। তাহলে এসপি কয়টা তৈরি হবে? দুটি তৈরি হবে, ঠিক আছে? এখন এসপি দুটি তৈরি হবে, ঠিক আছে? মানে তোমার কি হবে, যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে তোমার ততগুলো অরবিটালই তৈরি হবে, নতুন অরবিটাল ততগুলাই তৈরি হবে। আর অরবিটালের তোমার শক্তি কেমন হবে? সমশক্তি সম্পন্ন, একই শক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন। এখানে তোমার এই এসপির শক্তি যত, এই এসপির তোমার পাওয়ার যত, মানে শক্তি যত, এই এসপির পাওয়ার ঠিক ততই, ঠিক আছে? মানে দুটি কি সমশক্তি সম্পন্ন হবে। বুঝতে পারলাম? এখানে আমি যদি ফিনিশিংটা দিই, ফিনিশিংটা হচ্ছে এরকম, তোমার সংকরণে যেই কয়টা অরবিটাল অংশগ্রহণ করবে, যে মানে এখানে কি করছে, একটা এস একটা পি, দুটি অরবিটাল অংশগ্রহণ করার ফলে তোমার এখানে নতুন অরবিটাল কি তৈরি হয়েছে? এসপি। তাহলে যে কয়টা অংশগ্রহণ করবে, ঠিক সেই কয়টাই নতুন অরবিটাল তৈরি করবে, ঠিক আছে? এখানে এস আর পি সংমিশ্রিত হয়ে নতুন অরবিটাল এসপি তৈরি করছিল। এখানে যে দুটি অরবিটাল অংশগ্রহণ করছে, এখানে এসপি কি তোমার দুটিই তৈরি হবে। বুঝতে পারলা? এখন মনে করো তোমার একটা এস আর দুইটা পি অংশগ্রহণ করছে, একটা এস দুইটা পি। তাহলে এখানে সংকরণটা কি হবে? এখানে সংকরণ হবে sp2। এখন কয়টা অরবিটাল অংশগ্রহণ করছে? এখানে তিনটা অরবিটাল অংশগ্রহণ করছে না? তার মানে তোমার sp2 কয়টা অরবিটাল তৈরি হবে? তিনটি অরবিটালই তৈরি হবে। এখানে তোমার একটা এস দুইটা পি অংশগ্রহণ করছে, তাহলে এখানে তোমার টোটাল অরবিটাল অংশগ্রহণ করছে তিনটা। তাহলে এখানে তোমার কি এই তিনটি অরবিটাল অংশগ্রহণ করার ফলে এখানে নতুন অরবিটালটা কি তৈরি হয়েছে? একটা এস আর দুটি পি মিলে sp2 তৈরি হয়েছে। এখানে যেহেতু তিনটি অরবিটাল অংশগ্রহণ করছে, এখানেও কি তোমার sp2 তিনটি তৈরি হবে। আর এই প্রত্যেকটা sp2 শক্তি কি সেম হবে। বুঝতে পারলা? এই যে তোমার কি করেছে, দুই বা ততোধিক, এখানে দুইটা ছিল, এখানে দুইয়ের অধিক, এই যে দুই বা ততোধিক অরবিটাল অংশগ্রহণ করে এই যে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক যে অরবিটাল তৈরি করলো, এই ঘটনাকে বলা হচ্ছে সংকরণ। এখন আমার বলো সংকরণ বুঝছো কিনা? ঠিক আছে, দুই বা ততোধিক অরবিটাল, এই যে দুইটা, এখানে দুইটা ছিল, এখানে দুইয়ের অধিক, এই দুই বা ততোধিক অরবিটাল কি হবে তোমার সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন, এই যে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক সমশক্তি সম্পন্ন সমসংখ্যক যে নতুন অরবিটালগুলো তৈরি করে, এগুলোকে কি বলা হচ্ছে? এই ঘটনাকে বলা হচ্ছে সংকরণ। আর এখানে যে অরবিটালগুলো তৈরি হয়, এই যে তোমার সমশক্তি সম্পন্ন সমসংখ্যক, এখানে যে নতুন অরবিটালগুলো তৈরি হয়, এগুলোকে বলা হয় সংকরিত অরবিটাল। বুঝতে পারলা? এই বুঝছো এই সংকরণ কি বুঝছো? তুমি আসলে এত লোক দেখে যদি সংকরণ বুঝে ফেলতে চাও, তাহলে তুমি আসলে ভুলের মধ্যে আছো, ঠিক আছে? তুমি আর একটু আগাও, সংকরণের শর্তগুলো পড়ো, এরপরে তুমি বিভিন্ন ধরনের যে সংকরণ আছে ওগুলো একটা পড়ো, এরপরে তুমি দেখবে সংকরণ বুঝে গেছো।
ঠিক আছে। এরপরে সংকরণের শর্তগুলা কি? শর্ত, এই শর্ত আমি বলেই ফেলছি এখানে, ঠিক আছে। সংকরণের শর্ত হচ্ছে তোমার এখানে কি করে, সংকরণের 1 নাম্বার শর্ত হচ্ছে তোমার কাছাকাছি বা সমশক্তি সম্পন্ন অরবিটালগুলি অংশগ্রহণ করবে, ঠিক আছে। এখানে কি তোমার কাছাকাছি শক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন। 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে, আমি বলি তুমি লিখে নিতে পারো। 1 নাম্বার পয়েন্টটা কি? 1 নাম্বার শর্ত হচ্ছে তোমার এখানে কাছাকাছি শক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন অরবিটালগুলি সংকরণে অংশগ্রহণ করে, ঠিক আছে। 2 নাম্বার শর্তটা হচ্ছে সংকরণে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ঠিক সমশক্তি সম্পন্ন ততগুলি অরবিটালই কি করে তৈরি করে। এখানে যেমন দেখালাম, তোমার যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে সমশক্তি সম্পন্ন ঠিক ততগুলি অরবিটালই নতুন অরবিটাল তৈরি করে, ঠিক আছে। এটা হলো তোমার 2 নাম্বার পয়েন্ট। আর 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে তোমার সংকরিত অরবিটাল দ্বারা সিগমা বন্ধন গঠিত হয় আর অসংকরিত অরবিটালগুলি দ্বারা পাই বন্ধন গঠিত হয়। তুমি এটা আসলে এখন বুঝবা না, ঠিক আছে। এটা তুমি তোমার যখন আমি সংকরণের ভিতরে প্রবেশ করব, মানে যখন আলোচনা ডিপ, তোমার এখানে যখন বিভিন্ন ধরনের সংকরণগুলো পড়াবো তখন এই কনসেপ্টটা বুঝতে পারবে যে তোমার সংকরিত অরবিটালগুলো দিয়ে কি হয়, পাই বন্ধন গঠিত হয়, আর অসংকরিত অরবিটালগুলো দিয়ে সংকরিত অরবিটাল দিয়ে সিগমা গঠিত হয় আর অসংকরিত অরবিটাল দিয়ে পাই বন্ধন গঠিত হয়। এগুলো তুমি একটু পরে ভালো বুঝবা, ঠিক আছে। আর 4 নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে তোমার সংকরণের মানে কেন্দ্রীয় পরমাণু সংকরণের উপরে একটা যৌগের আকৃতি আর বন্ধন কোণ নির্ভর করে। কি বললাম? কেন্দ্রীয় পরমাণু সংকরণের উপরে একটি যৌগের আকৃতি আর বন্ধন কোণ নির্ভর করে। আকৃতি আর বন্ধন কোণ, এটা হচ্ছে সংকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা যৌগের মানে তোমাকে বলবে, একটা যৌগ দিয়ে বলবে, মনে করো তোমাকে বললো কার্বন ডাইঅক্সাইড, তোমাকে বলবে সংকরণের সাহায্যে এই যৌগের আকৃতি আর বন্ধন কোণ ব্যাখ্যা করো, ঠিক আছে। তো একটা যৌগের আকৃতির বন্ধন কোণ কিসের উপর নির্ভর করে? কেন্দ্রীয় পরমাণু সংকরণের উপরে, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তোমার সংকরিত অরবিটাল যে তৈরি হবে, ওই সংকরিত অরবিটালের মধ্যে যদি তোমার বন্ধন ইলেকট্রন থাকে, মানে সবগুলো যদি বন্ধন ইলেকট্রন হয়, তাহলে তোমার সংকরণের আকৃতি বন্ধন কোণ চেঞ্জ হয় না। কিন্তু এর মধ্যে যদি মুক্ত ইলেকট্রন থাকে, মুক্তচুর ইলেকট্রন থাকে, তখন কি হয়, বন্ধন কোণ আর আকৃতি চেঞ্জ হয়, ঠিক আছে। এই বিষয়গুলো এখন একটু ভালো বুঝবা না, ঠিক আছে। এগুলো আমি তোমাদের একদম ক্লিয়ার করে বুঝাই দেবো যখন আসলে বিভিন্ন ধরনের সংকরণে প্রবেশ করবো। বিভিন্ন ধরনের সংকরণ বলতে সংকরণ এসপি সংকরণ, SP2, SP3, SP3D, যখন এই সংকরণগুলো ভিতরে ঢুকবো তখন তুমি এই বিষয়গুলো ভালো বুঝবা, ঠিক আছে। আপাতত তোমাদের যেই শর্তগুলো বলছি এগুলো একটু মনে রাখো, আর আমি যেহেতু বলছি তোমাকে লিখে নাও, ঠিক আছে। ভিডিও পজ করে একটু লিখে নিও এগুলো, ঠিক আছে, কারণ তোমার এগুলো গুরুত্বপূর্ণ, বুঝতে পারলা? তোমাদের সংকরণের সংজ্ঞা থেকে সংকরণ জিনিসটাকে এটা একটু বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা বিভিন্ন ধরনের সংকরণ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। বিভিন্ন ধরনের সংকরণ বলতে তোমার তোমার বিভিন্ন যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ বিভিন্ন ধরনের হবে, যেমন SP, SP2, SP3, SP3D, SP3D2, SP3D3 এরকম হবে, ঠিক আছে। এখন তোমার এগুলো আমরা যে প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। এখন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আলোচনা করার আগে তোমাকে আমি দেখাবো যে কিভাবে একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ বের করতে হয়, ঠিক আছে। এখন একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ কি হবে, ঠিক আছে, এটা বের করার আগে তোমাকে আসলে এই চারটা একটু দেখতে হবে বা বলতে পারো যে এই চারটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো তোমার এই চারটা আসলে তোমার তো চিন্তিত হওয়ার কিছু নাই। তুমি যখন আলাদা আলাদাভাবে তুমি প্রত্যেকটা সংকরণ পড়বা তখন এগুলো এমনি মনে থাকবে, ঠিক আছে। তো এখানে কি মনে রাখবা, এখানে আমি কি লিখছি দেখো, এখানে লিখছি আমি বিভিন্ন ধরনের সংকরণ। বিভিন্ন ধরনের সংকরণ বলতে যেগুলোকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে যে চারটা দেওয়া আছে এটা কিসের চার্ট, এখানে দেওয়া আছে সংকরণ, এখানে দেওয়া আছে সংখ্যা, এখানে সংখ্যার সাথে লেখা আছে এইচ। এখানে এইচ দিয়ে বোঝানো হয়েছে তোমার সংকরিত অরবিটাল সংখ্যা। কারণ তোমাকে একটু পরে আমি দেখাবো যে বিভিন্ন যৌগের যখন সংকরণ বের করবা তখন সংকরণ বের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে তোমার কি এইচ সমান হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বিভিন্ন যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ বের করার সূত্র। আর এখানে এইচটাকে বলা হয় তোমার সংকরিত অরবিটাল সংখ্যা, ঠিক আছে। তোমার এখন এইচ এর মান তোমার 1 হতে পারে, এইচ এর মান 2 হতে পারে, 3 হতে পারে, ঠিক আছে। 1 হয় না, 1 হলে কোনো সংকরণ হবে না, ঠিক আছে। 4 হতে পারে, ইত্যাদি হতে পারে, বুঝতে পারলা? 4, 5, 6 এরকম হতে পারে। এখন এইচ এর মান যদি 2 হয় তাহলে সংকরণ কি, 3 হলে সংকরণ কি, 4 হলে সংকরণ কি, তোমার এগুলাই হচ্ছে কি সংখ্যা। এখন তোমাকে মানে এই সংখ্যাটার মানে হচ্ছে তোমার আসলে এই যে সংখ্যাগুলো, ঠিক আছে। যখন তোমার 2 হবে তখন কি সংকরণ হবে, যখন 3 তখন কি সংকরণ, সংখ্যাতে আসলে এটাই বোঝানো হয়েছে এখানে। এখানে সংখ্যাটা হচ্ছে কি, সংখ্যাটা হচ্ছে তোমার সংকরিত
অরবিটাল সংখ্যা। এরপরে দেওয়া আছে কি তোমার আকৃতি। এখন সংকরণ যখন এসপি হবে তোমাকে, যখন আমি সংকরণের বৈশিষ্ট্য বলছিলাম তখন এখানে বলছি যে তোমার কি প্রতিটি সংকরণের আকৃতি আর বন্ধনগুণ কি থাকে নির্দিষ্ট। তাহলে সংকরণ যদি এসপি হয় তাহলে তোমার এসপি সংকরণের জন্য আকৃতিটা হয় সরল রৈখিক, বন্ধনগুণ 180 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো তোমার আকৃতি আর বন্ধনগুণ। এখন পুরো চারটা তোমাকে আমি ভেঙে ভেঙে বোঝাই দিতেছি। সংকরণ যখন এসপি তখন সংখ্যা কত, সংখ্যা কি বুঝছো তো নাকি? এখানে এইচ এর মানটা আর কি, তুমি যে এখানে তোমার সূত্র থেকে এইচ এর মানটা বের করবা, বের করার পরে সংকরণ কি এটা তোমাকে জানতে হবে না, এটাই হচ্ছে সেই সংখ্যাটা। বুঝতে পারলা? তাহলে তোমার সংখ্যা মানে সংকরণ যখন এসপি তখন মানে সংখ্যা কত হইলে, মানে তোমার এখানে এইচ এর মানটা কত হইলে এসপি সংকরণ হবে। এখানে দেখো তো অরবিটাল কয়টা নিছো, একটা এস নিছো একটা পি নিছো, একটা এস আর একটা পি, তাহলে টোটাল কটা নিছো দুইটা, মানে প্রতিটি তুমি অরবিটালের মানকে এক ধরবা। তাহলে এখানে একটা এস নিছো একটা পি নিছো, টোটাল মান কত দুই। তার মানে এস এর মান যদি দুই হয় তাহলে সংকরণ হবে এসপি। বুঝতে পারলা? এস এর মান দুই হলে সংকরণ হবে এসপি। এসপি টু তে কি করছো, একটা এস নিছো আর দুইটা পি নিছো, একটা এস নিছো এই যে এসপি টু, মানে পি এর উপরে টু মানে কি তুমি দুইটা পি নিছো এখানে। ঠিক আছে, তার মানে টোটাল মান এখানে কত তিন। তার মানে তোমার এস এর মান যদি তিন হয় তাহলে সংকরণ হবে এসপি টু। বুঝতে পারলা? বুঝতে পারতেছো এগুলো কিভাবে হইতেছে? এখানে কি দিয়েছে দেখো তো, এসপি থ্রিতে কি করছো, এসপি থ্রিতে তুমি একটা এস নিছো, এখানে পি এর উপরে তিন মানে তুমি এখানে তিনটা পি নিছো, তিনটা পি, টোটাল মান কত চার, এখানে টোটাল মানটা হচ্ছে চার। ঠিক আছে, নিচে লিখি, সই করে লিখে দিই। ঠিক আছে, তাহলে টোটাল মান কত বলে দাও, টোটাল মান হচ্ছে চার। তাহলে এস এর মান যখন চার হবে তখন সংকলনটা কি হবে এসপি থ্রি। বুঝতে পারলা? এসপি থ্রি ডিতে কি করছে দেখো তো, এসপি থ্রি ডিতে তোমার এখানে টোটাল কটা নিছো, তুমি এখানে এস কটা নিছো একটা, এরপরে পি কটা নিছো তিনটা, ডি কটা নিছো একটা, এই টোটাল মিলে হয়েছে পাঁচ। তার মানে যখন এস এর মান পাঁচ তখন সংকলন হবে এসপি থ্রি ডি। ঠিক আছে, একটা এস তিনটা পি একটা ডি। বুঝতে পারলা? এসপি থ্রি ডি। এসপি থ্রি ডি টুতে কি করছো, এখানে একটা এস নিছো তিনটা পি নিছো দুইটা ডি নিছো, টোটাল সংখ্যা হয়েছে ছয়। তার মানে তোমার এখানে সংকলনটা কি হবে এসপি থ্রি ডি টু। বুঝতে পারলাম? এসপি থ্রি ডি থ্রি মানে কি, এসপি থ্রি ডি থ্রি কেমন, এসপি থ্রি ডি থ্রি কেমন হয়েছে, এখানে কি করছো দেখো তো, এখানে তুমি একটা এস নিছ তিনটা পি নিছ তিনটা ডি নিছ, টোটাল মান হলো সাত। যখন মান হচ্ছে সাত তখন সংকরণটা কি হবে, মানে এস এর মান যখন সাত তখন তোমার সংকরণ হবে এসপি থ্রি ডি থ্রি। এসপি থ্রি ডি থ্রি তোমার, আমি বলি তোমার বইয়ে যে মানে যে পর্যন্ত সীমাবদ্ধ মানে এসপি থ্রি পর্যন্ত আসলে আসে, এরপর বেশি একটা আসে না। বুঝতে পারলা? এরপরে দেখাইছে তোমাদের এসপি থ্রির পরে কি দেখাইছে, এসপি থ্রি ডি যখন তোমার মান হবে পাঁচ, এরপরে এসপি থ্রি ডি টু যখন মান ছয়, তখন এসপি থ্রি ডি থ্রি যখন মান সাত। এটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই। এবার পুরোটা একটু বলি, এই সংখ্যাটা তো বুঝছো নাকি? তোমার এখন দুই হলে এসপি, তিন হলে এসপি টু, চার হলে এসপি থ্রি, পাঁচ হলে এসপি থ্রি ডি, ছয় হলে এসপি থ্রি ডি টু, সাত হলে এসপি থ্রি ডি থ্রি। এগুলো কেমন হলো বুঝছো তো? দেখো প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখাইছি। আচ্ছা আমি আরেকবার বলি, পুরো চারটাই বলি। এখন সংকরণ এসপি সংকরণ কখন হবে, যখন তুমি এইচ এর মানটা দুই বের করবা। যখন তুমি এইচ এর মান বের করবা দুই, এই যে এইচ এর মান যখন তোমার দুই বের হবে, মানে একটা এস নিছো একটা পি নিছো, তখন সংকরণ এসপি। আর সংকরণ যদি এসপি হয় তাহলে আকৃতি কি হবে, সরল রৈখিক, আর বন্ধন গুণ হবে 180 ডিগ্রি। এইগুলা কেন সরল রৈখিক হলো, কেন 180 হইলো, এগুলো তোমাকে আমি বিস্তারিত বুঝাবো। ঠিক আছে, একদম ভেঙে ভেঙে বুঝাবো। আকৃতি কেন এগুলো হয়েছে, বন্ধন গুণ কেন এগুলো হয়েছে, প্রত্যেকটা সংকরণে যখন ভিতরে ঢুকবো, মানে আলাদা আলাদা প্রত্যেকটা সংকরণ আমি তোমাকে পড়াবো, তখনই তোমাকে এই আকৃতি কেন এমন হলো, বন্ধন গুণ কেন এমন হলো, এগুলো আমি বলে দিব। ঠিক আছে, টেনশন করার কিছু নেই, আমাদের একটু মনে রাখো এগুলো। এবার মনে রাখাটা জরুরি, বুঝছো? তোমার এগুলো এমসিকিউতেও আসবে, তোমার রিটেনেও তোমার একটা যৌগের যখন আকৃতি আর বন্ধন গুণ বের করতে দিবে তখন তোমাকে এগুলো মুখস্থই লিখতে হবে। বুঝছো? ঠিক আছে, এরপরে দেখো এসপি টু। এসপি টু সংকরণ কখন, যখন তোমার এস এর মানটা তিন, মানে একটা এস দুইটা পি মিলে হয় এসপি টু। এস এর মান যখন তিন তখন তুমি বলবা যে এখানে এসপি টু সংকরণ হয়েছে। আর এসপি টু সংকরণ হলে আকৃতিটা হয় কি সমতলীয় ত্রিকোণাকার, আর বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। আবারও বলতেছি, আকৃতি বন্ধন কোণ তোমার এখন বোঝার কোনো দরকার নাই, আমি এগুলোকে তোমাকে ভেঙে ভেঙে বোঝাই দিব। ওকে, ঠিক আছে। এরপরে এসপি থ্রি সংকরণ কখন, যখন তোমার এইচ এর মানটা হচ্ছে চার, মানে একটা এস নিছো তিনটা পি নিছো, তখন সংকরণ হচ্ছে তোমার কি এসপি থ্রি। মানে টোটাল মান যখন এস এর চার পাবা তখন তুমি এখানে সংকরণ হবে এসপি থ্রি। আর এসপি থ্রি সংকরণের জন্য আকৃতি হয় চতুস্থলকীয়, বন্ধন কোণে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। একটা দেখা 28 মিনিট, বা তুমি এটাকে ডিগ্রিতে লিখলে 109.5 ডিগ্রি। বুঝতে পারলা? এরপরে তোমার সংকরণ যদি হয় এসপি থ্রি ডি, তখন এস এর মান কত, এস এর মান কত হলে সংকরণ এসপি থ্রি ডি হবে,
5 মানে কি বুঝতেই আছে, এখানে একটা এস 3টা পি একটা ডি, টোটাল হচ্ছে 5। 5 হলে sp3d, একটা এস 3টা পি একটা ডি, sp3d। আর sp3d সংকরণ হলে আকৃতি হয় ত্রিকোণাকার দ্বি পিরামিড, বন্ধন কোণ হয় 90, 120, 180। ঠিক আছে। এরপরে তোমার sp3d2 কখন হবে? যখন দেখবা এস এর মানটা 6, মানে একটা এস 3টা পি, একটা এস আর 3টা পি মিলে sp3, সাথে দুটো ডি মিলে কি sp3d, sp3d2। মানে মান এস এর মান যখন হবে 6, এস এর মান 6 হলে হবে sp3d2। আর sp3d2 হলে তোমার কি আকৃতিটা হবে কি অষ্টতলকীয়, বন্ধন কোণ হবে 90 আর 180। বুঝতে পারলা? 90 আর 180। মানে sp3d3 কখন হবে? যখন তোমার এস এর মানটা আসবে 7, এস এর মান যখন 7 বের হবে, মানে 7 বেরোনোর মানে কি একটা এস 3টা পি 3টা ডি, একটা এস 3টা পি 3টা ডি, মানে sp3d3। তখন সংকরণ হবে sp3d3, আর আকৃতি হবে পঞ্চকোণাকার দ্বি পিরামিড। আর তোমার বন্ধন কোণটা কত হবে? তখন তোমার বন্ধন কোণ হবে 72, 120, 180। বুঝতে পারলা? এই চারটা বুঝছো? এখানে কি দেখাইছি? বিভিন্ন ধরনের সংকরণ, এই যে তোমার বিভিন্ন ধরনের সংকরণ গুলা। এরপরে তোমার এস এর মান কত হলে কোন সংকরণ এটা দেখালাম, আর প্রত্যেকটা সংকরণের আকৃতি, বন্ধন কোণ নির্দিষ্ট, এগুলো একটু দেখালাম। অবশ্যই এই চারটা একটু মনে রাখার চেষ্টা করবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার তোমাদের দেখাবো যে তুমি একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর কিভাবে সংকরণ বের করবা। এখন মানে সংকরণ বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সংকরণ বের করতে হয় কিভাবে একটা যৌগের, ওইটা দেখাবো এখন। ঠিক আছে, খেয়াল করো। এখন তোমাদের দেখাবো বিভিন্ন যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ নির্ণয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বুঝছো? বিভিন্ন যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ নির্ণয়। যৌগটার উপরে লিখি। বিভিন্ন যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ নির্ণয়। ঠিক আছে, তো দেখো এখানে একটা সূত্র আছে, তুমি গাঠনিক দিয়েও করতে পারো। মানে সূত্র আছে, শর্টকাট নিয়ম আছে। আগে আমি সূত্রতে দেখাই, যেটা তোমার সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তুমি সব জায়গায় প্রয়োগ করতে পারবা। এই নিয়মটা আগে দেখাই। ঠিক আছে, একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ বের করার সূত্র হচ্ছে এইচ। এইচ সমান হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এটা হচ্ছে সূত্র। এখন এখানে সূত্রের পরিচয় কি? তোমার এইচ হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা। বুঝতে পারলা? এইচ নিয়ে আমি একটু আগে তোমাদের কথাবার্তা বললাম। এইচটা হচ্ছে তোমার কি সংকরিত অরবিটাল সংখ্যা। তোমরা লিখে নিতে পারো, আমি বলে দিতেছি। এইচ হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা, বি হচ্ছে তোমার যোজ্যতা স্তরের, তুমি যেই যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ বের করবা, ওই কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভি। ভি কি বললাম? ভি হচ্ছে তোমার যোজ্যতা স্তরের বা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এটা কার জন্যে? এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জন্য। বুঝছো? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের বা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্যালেন্স শেল ইলেকট্রন নাম্বার, মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভি। কারণ এটা কেন্দ্রীয় পরমাণু, তুমি যেই পরমাণুর জন্য, মানে যেই যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ বের করছো, ওই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের বা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভি এর মান। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভি এর মান। এক্স কি? এক্স হচ্ছে তোমার একযোজী পরমাণু সংখ্যা, মানে তুমি যেই যৌগের সংকরণ বের করবা, ওই যৌগের মধ্যে তোমার যেই পরমাণু যোজনী এক, ওই সংখ্যাটা হচ্ছে এক্স এর মান। এক্সটা কি? একযোজী পরমাণু সংখ্যা, মানে যোজনী এক এমন পরমাণু সংখ্যা হচ্ছে এক্স এর মান। আর সি হইতেছে কি? সি হচ্ছে তোমার ক্যাটায়ন সংখ্যা। সিতে ক্যাটায়ন মানে কি? পজিটিভ চার্জ। তুমি যেই যৌগের সংকরণ বের করবা, ওই যৌগের মধ্যে যদি তোমার পজিটিভ চার্জ থাকে, ওই পজিটিভ চার্জের যতগুলো পজিটিভ চার্জ থাকবে, ওই সংখ্যাটা হচ্ছে সি এর মান। মানে সি হচ্ছে কি? ক্যাটায়ন সংখ্যা। আর এ হচ্ছে কি? এ হচ্ছে অ্যানায়ন সংখ্যা। মানে তোমার ওই যৌগের যদি কোনো নেগেটিভ চার্জ থাকে, কতগুলো নেগেটিভ চার্জ আছে সেই সংখ্যাটা হচ্ছে এর, মানে হচ্ছে অ্যানায়ন সংখ্যা। তাহলে আরেকবার বলি, তোমার এইচটা হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা, মানে এইচ এর মানের উপর ভিত্তি করে তুমি এখানে কি সংকরণ হয়েছে এটা বলবা আর কি। ঠিক আছে, এখানে বি হচ্ছে তোমার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের বা যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভি। আর এক্স হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা, সি হচ্ছে ক্যাটায়ন সংখ্যা, এ হচ্ছে অ্যানায়ন সংখ্যা। এটা তোমার মুখস্থ হয়ে যাবে। দেখো কতগুলো উদাহরণ আছে এখানে, দেখছো? এই উদাহরণটা তোমার দেখাইলে তোমার এই সূত্র একদম মুখস্থ হয়ে যাও। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। ঠিক আছে।
তাহলে চলো আমরা উদাহরণ দেখি। ঠিক আছে, মনে করো যে বেরিলিয়াম ক্লোরাইড, তোমাকে বললো বেরিলিয়াম ক্লোরাইডের সংকরণ কি, বেরিলিয়াম ক্লোরাইডের সংকরণ কি হবে। তো তুমি কি করবা, এই যে সূত্র জানো, সূত্রের মধ্যে মান বসাই দিবা। তুমি এখান থেকে এইচ এর মানটা বের করবা। ঠিক আছে, এইচ এর মান বের করার জন্য বেরিলিয়াম ক্লোরাইডে কি বের করতে হবে, বেরিলিয়াম ক্লোরাইডের এই যে সবগুলো মান বের করো। তুমি তো এইচ এর মানটা বের করবা, তাহলে এখানে ভি এর মান কত বলো, বেরিলিয়াম ক্লোরাইডে ভি এর মান কত, ভি হচ্ছে কি, এখানে বেরিলিয়াম ক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণুকে বেরিলিয়াম। ঠিক আছে, বেরিলিয়াম ক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এখানে বেরিলিয়াম। তুমি এখানে বেরিলিয়াম ক্লোরাইডের সংকরণ বের করতে বলছে, মানে তোমাকে আসলে কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামের সংকরণ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম, তুমি এখানে কি করবা, এখানে আগে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে নিবা। কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করো। বেরিলিয়াম কত নাম্বার মৌল বলো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে 4 নাম্বার মৌল। তাহলে 1s2 2s2। তাহলে দেখো বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথ কোনটা, 2 নাম্বার কক্ষপথ। এই 2 নাম্বার কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন আছে। বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে এই যে 2 নাম্বার কক্ষপথ, দেখছো 1s2 2s2। এটা কি তোমার এইটুটা হচ্ছে কক্ষপথ। তাহলে এখানে এই 2 নাম্বার কক্ষপথ ইলেকট্রন কটা আছে, 2টি। ঠিক আছে, 2 নাম্বার কক্ষপথে তো শেষ কক্ষপথ। তাহলে তোমার এই যে বেরিলিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রন আছে 2টি, এটা হচ্ছে ভি এর মান। মানে সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকে ওটা হচ্ছে তার ভি এর মান। বুঝতে পারলা। এক্স এর মানটা কি, এক্স হচ্ছে তোমার একযোজী পরমাণু সংখ্যা। দেখো তো এখানে বেরিলিয়াম ক্লোরাইডে, এই বেরিলিয়াম ক্লোরাইড যৌগে কোনো যোজনীয় এমন কোনো পরমাণু আছে, হ্যাঁ আছে। এখানে তোমার এই যে ক্লোরিনের যোজনী কিন্তু এক। ঠিক আছে, যে ক্লোরিনের যোজনী কি এক না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো যোজনী হচ্ছে এক। তাহলে এখানে তোমার একযোজী পরমাণু সংখ্যা কয়টা আছে দেখো তো, ক্লোরিন আছে 2টি, তাহলে এক্স এর মানে এখানে 2। বুঝতে পারলা। এখানে সি কি, সি হচ্ছে ক্যাটায়ন সংখ্যা। এখানে দেখো তো এখানে কোনো ক্যাটায়ন আছে, তোমার এই যে বেরিলিয়াম ক্লোরাইড যে যৌগটা নিছো, এই যৌগে কি কোনো পজিটিভ চার্জ আছে, দেখো কত সুন্দর যৌগ, এখানে কোনো পজিটিভ চার্জ নাই। কোনো পজিটিভ, দেখো এইখানে কিন্তু আছে, এই যে পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ, এখানে কিন্তু এরকম কোনো পজিটিভ নেগেটিভ কিছু নাই। তার মানে এখানে ক্যাটায়নের সংখ্যা 0। আর এখানে তোমার যেহেতু নেগেটিভ চার্জ নাই, এনায়নের মানও কি 0। তাহলে তুমি এই মানগুলো এখন কি করবা, এই যে সূত্রের মধ্যে বসাও। তাহলে এখানে থাকলো হাফ, এখানে ভি এর মান পাইছো 2, এক্স এর মানও পাইছো 2, সি এর মান 0, এ এর মান 0। তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে 4, এবং 4 রে হাফ ইন্টু 4। ঠিক আছে, তার মানে এখানে এইচ এর মান কত আসতেছে দেখো তো, এখানে অতএব এইচ এর মান আসছে তোমার 2। এইচ এর মান যদি 2 হয় সংকরণ কি বলো, এইচ এর মান 2 হলে সংকরণ কি, সংকরণ হচ্ছে এসপি। একটু আগে দেখাইছি, এসপি মানে কি তোমার এখানে এস একটা পি একটা, টোটাল মান কত 2, তার মানে সংকরণ হচ্ছে এসপি। এইচ এর মান যদি 2 হয় সংকরণ কি হয়, এসপি। তার মানে তোমার এই বেরিলিয়াম ক্লোরাইডের সংকরণ কি, বেরিলিয়াম ক্লোরাইডের সংকরণ হচ্ছে এসপি। বুঝছো না, কেউ জানায়, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো তো, এবার পরের উদাহরণ দেখো, কার্বন ডাইঅক্সাইড। তোমাকে বলছে কার্বন ডাইঅক্সাইডের সংকরণ বের করতে, কার্বন ডাইঅক্সাইডের সংকরণ বের করতে বলছে। তো কার্বন ডাইঅক্সাইড যৌগে এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু বলতে তুমি বেরিলিয়াম ক্লোরাইডে গাঠনিকটা আঁকবা, তখন কেমন আঁকবা বলো তো, তুমি মাঝখানে রাখবা বেরিলিয়ামকে, দুই পাশে রাখবা ক্লোরিনকে। ঠিক আছে, কেন্দ্রে কারা রাখছো, বেরিলিয়ামকে রাখছো না, এই জন্য কেন্দ্রীয় পরমাণু। কার্বন ডাইঅক্সাইড কেমন রাখবা, এই যে কার্বন ডাইঅক্সাইড, তুমি এখানে কার্বন রেখে দুই পাশে দুটো অক্সিজেন রাখবো, তার মানে কেন্দ্রে রাখছো কার্বনকে, এখানে কার্বন হচ্ছে এখানে কি কেন্দ্রীয় পরমাণু। এখন আমি তোমাকে একটা জিনিস বলতে চাইতেছি আসলে, যে তুমি দেখবা যদি তোমার যেটা একটা আছে যৌগের মধ্যে যে পরমাণু একটা থাকবে এটা কেন্দ্রীয় পরমাণু। এই কথাটা বলতেছি না কেন জানো, না বলার কারণ হচ্ছে তুমি যখন এই যে অ্যালকিন, অ্যালকাইন, তারপরে অ্যালকেনে যাবা, তখন দেখবে এখানে কার্বন তোমার একাধিক আছে, মানে যে অ্যালকিন আর অ্যালকাইনে কার্বন একাধিক আছে, তখন তোমার কেন্দ্রীয় পরমাণু, যদিও তোমার অ্যালকিন আর অ্যালকাইনে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে কার্বনই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি এই কেন্দ্রীয় পরমাণুটাকে মানে সহজে চেনার জন্য একটা কাজ করতে পারো। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার যে যৌগটা দেওয়া থাকবে ওই যৌগের মধ্যে তোমার একটা যে পরমাণু থাকবে, একটা সিঙ্গেল যেটা থাকবে ওটা তুমি কেন্দ্রীয় পরমাণু হিসেবে ধরে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখানে দেখো কার্বন, এখানে কেন্দ্রীয় পরমাণুটা কি কার্বন। তাহলে তুমি কি করবা, তোমার কার্বনের কি করতে বলছে, সংকরণ বের করতে বলছে, হাইব্রিডাইজেশন বের করতে বলছে। ঠিক আছে, অবশ্যই সংকরণ ইংলিশটা মনে রাখবা, হাইব্রিডাইজেশন। তাহলে কার্বনের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। কার্বন হচ্ছে তো কত নম্বর মৌল বলো তো, কার্বন হচ্ছে তোমার কি, কার্বন হচ্ছে তোমাদের 6 নাম্বার মৌল। তাহলে কার্বন ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s2 2p2। দেখো কার্বন ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p2। এখানে ইলেকট্রন বিন্যাসটা যে করলা, এখানে সর্বশেষ কক্ষপথ কোনটা, 2 নাম্বার কক্ষপথ।
এই যে 2 নম্বর কক্ষপথ হচ্ছে কার্বনের সর্বশেষ কক্ষপথ। আর 2 নম্বর কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে দেখো তো? 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে 4টি। তাহলে তোমার সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা এটা হচ্ছে কার মান? ভি এর মান, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন নাম্বার। তাহলে এটা হচ্ছে ভি এর মান। এরপরে এখান থেকে দেখো তো এক্স এর মান কত? এক্স এর মান কত বলো? এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। কার্বনের যোজনী কত? 2 আর 4। অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে এখানে কিন্তু কারোর যোজনী 1 নাই। যেহেতু যোজনী 1 নাই সেহেতু এক্স এর মান 0। তাই এখানে দেখতেই পারতেছো যে তোমার কার্বন ডাইঅক্সাইড যৌগের মধ্যে কি নাই? কার্বন ডাইঅক্সাইড যৌগের মধ্যে কোনো ক্যাটায়নের পজিটিভ চার্জ নাই, মানে ক্যাটায়নের মান 0, কোনো নেগেটিভ চার্জ নাই, তার মানে অ্যানায়নের মানও 0। এখন তুমি যদি এই মানগুলা এই সূত্রের মধ্যে বসাও, যে হাফ ইন্টু বি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এই সূত্রে বসাও, তাহলে এখান থেকে এক্স এর মানটা কত পাবো বলো? এখানে পাচ্ছ, এখানে তোমার বি এর মান 4, এক্স এর মান 0, সি এর মান 0, এ এর মান 0। তার মানে তুমি 2 দিয়ে যদি মানে হাফ ইন্টু 4 করো, তাহলে এখানে এস এর মান পাবে 2, আর এই এস এর মান যদি 2 হয় তাহলে সংকরণ এসপি। তার মানে কার্বন ডাইঅক্সাইডের সংকরণ হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইডের সংকরণ হচ্ছে এসপি। বুঝছো নাকি বুঝো নাই বলো? খুব ইজি কিন্তু, বুঝতে পারছো? খুবই ইজি। এখন তুমি বলতে পারো ভাই এর থেকেও ইজি কোনো ওয়ে আছে? এই সূত্র ছাড়াও কি করা যায়? হ্যাঁ, করা যায়। ঠিক আছে, সূত্র ছাড়া কিভাবে করবা? সূত্র ছাড়া কিভাবে করবা? একটা মাত্র জিনিস মনে রাখবা সূত্র ছাড়া করার জন্য, সেটা হচ্ছে এই যে এটা মনে রাখবা, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন আর মুক্তজোড়। কি কি বলছি? একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন আর মুক্তজোড়, এই সবগুলোর মান ধরবা 1। এই একটা লাইন মনে রাখলে তুমি এই সংকরণের জন্য আর সূত্র লাগবে না। ঠিক আছে, কি বলছি? যে তুমি একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন আর এই যে মুক্তজোড় দেখতেছো না, যে মুক্তজোড় ইলেকট্রন, ঠিক আছে, মুক্তজোড় ইলেকট্রন, এগুলোর মান কি ধরবা? 1 ধরবা। তাহলে এখন আমার বলো, এখন তোমার তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের সংকরণ যদি বের করে দেখাই তো তোমাদের, এই যে বেরিলিয়াম ক্লোরাইডের এটা হচ্ছে গাঠনিক দিয়ে, ঠিক আছে, তখন এটা যে দেখালাম এটা কি, যে গাঠনিক দিয়ে। তুমি যখন একটা গাঠনিক আঁকবা তখন দেখবা যে এখানে একক বন্ধন আছে, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, মুক্তজোড় ইলেকট্রন আছে। তো তুমি যখন এই যে বেরিলিয়াম ক্লোরাইড, যে বেরিলিয়াম ক্লোরাইডটা যে আঁকছো, যে তোমার এখানে কি মাঝখানে বেরিলিয়াম, দুই পাশে ক্লোরিন, তুমি এখানে গাঠনিক আঁকছো না, এটা এই গাঠনিকের মধ্যে তোমার দেখো তো এখানে একক বন্ধন কটা আছে? এই একটা, এই একটা, টোটাল কটা আছে? 2টা। 1 আর 1 যোগ করলে কত পাবা? 2। তার মানে এখানে তোমার বেরিলিয়ামের সংকরণ হচ্ছে sp। তোমার 2 হওয়া মানে কি? 2 হওয়া মানে হচ্ছে সংকরণ sp। এই যে কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক কেমন? এই যে কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক হচ্ছে কি, তুমি মাঝখানে কার্বন, দুই পাশে কি রাখবা? যেহেতু কার্বনের যোজনী 4, যেহেতু তোমার এখানে কি দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন, দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন, তার মানে এখানে কি তোমার এই দ্বিবন্ধনের মান ধরবা 1, এই দ্বিবন্ধনের মান ধরবা 1, 1 আর 1 যোগ করলে কত পাবা? 2। তার মানে তোমার কার্বন ডাইঅক্সাইডের সংকরণ হচ্ছে sp। ঠিক আছে, মানে গাঠনিক দিয়ে তুমি, মানে গাঠনিক দিয়ে তুমি আসলে শর্টকাটে করতে পারো। ঠিক আছে, গাঠনিক দিয়ে আরো কিছু দেখাই, গাঠনিক দিয়ে আরো কিছু দেখাই, শুরুতে তো দেখাবো, গাঠনিক দিয়ে আরো কিছু দেখাই। যেমন এখানে দেখো তো কি দেওয়া আছে, এই যে তোমার দেওয়া আছে কি, এটা দেওয়া আছে ইথাইন, সিএইচ ত্রিবন্ধন, সিএইচ মানে অ্যালকাইন দেওয়া আছে, ইথাইন দেওয়া আছে। তাহলে ইথাইনের সংকরণটা কি হবে বলো তো? ঠিক আছে, আসলে এটা বুঝছো তো নাকি? সূত্র দিলে বুঝতে পারছো না? আমি এটা মুছে দিই। এই দেখো ইথাইন, ইথাইনের তুমি যদি গাঠনিক কেমন হয় বলো? এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন, এই পাশে থাকবে হাইড্রোজেন আর এই পাশে থাকবে হাইড্রোজেন। তাহলে এখানে এখানে কিন্তু কার্বন 2টি আছে, এখানে কার্বন কয়টা আছে? 2টি। তুমি যে কোনো একটার জন্য সংকরণ বের করবা, মানে প্রতিটি কার্বনের সংকরণ বের করতে হবে। ঠিক আছে, অ্যালকিন, আবার বলি আমি অ্যালকিন আর অ্যালকাইন। ঠিক আছে, যে অ্যালকিন আর অ্যালকাইনে তোমার কি থাকবে? একাধিক কার্বন থাকবে, এর জন্য তোমার এখানে প্রতিটি কার্বনের সংকরণ বের করতে হবে, প্রতিটি কার্বনের সংকরণ অ্যালকিন আর অ্যালকাইনের জন্য, বুঝছো? এটা কার্বন কার্বন ত্রিবন্ধন, তার মানে কি অ্যালকাইন। এখানে কার্বন কটা আছে? 2টি। তুমি প্রত্যেকটা কার্বনের জন্য সংকরণ বের করবা। তাহলে তুমি শুধু এখন এতটুক নিয়ে কাজ করবা, এই পাশে এতটুক আর এই কার্বনের জন্য এতটুক, বুঝছো? এখন দেখো তো এই কার্বনের, এই কার্বনের কি, এই কার্বনের হাইড্রোজেনের সাথে একটা বন্ধন আছে, তারপরে এই কার্বনের সাথে একটা বন্ধন আছে। এখানে একক বন্ধনের মানে 1 ধরবা, ত্রিবন্ধনের মানে 1 ধরবা। তার মানে এই কার্বনের সংকরণটা কি? 1 আর 1 যোগ করলে 2 পাবা। তার মানে তোমার এই কার্বনের সংকরণ হচ্ছে sp। আর এই কার্বনের ক্ষেত্রে কি হবে? এই কার্বন তোমার এই কার্বনের সাথে ত্রিবন্ধনের মধ্যে যুক্ত আছে, এই কার্বন এই হাইড্রোজেনের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তার মানে তুমি এই ত্রিবন্ধনের মানে 1 ধরবা, এই একক বন্ধনের মানে 1 ধরবা, তাহলে টোটাল মান কত আসলো? 2। তার মানে তোমার এই কার্বনের সংকরণ হচ্ছে কি? sp। ঠিক আছে, আচ্ছা এবার তোমাকে একটা অ্যালকিনের উদাহরণ দিই। অ্যালকিনের মনে করো ইথিন, ইথিনের সঙ্গে কি বলা হয়? CH2H4, এটা হচ্ছে ইথিন। ঠিক আছে, এই যে কার্বন কার্বন দিব, ইথিনে কি থাকে? কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকিনে, এখানে একটা হাইড্রোজেন দিবা, এই পাশে একটা হাইড্রোজেন,
এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। ঠিক আছে, এখানে দেখো তো তোমার এই যে অ্যালকিনের মধ্যে কি হয়েছে, অ্যালকিন এটার নাম হলো ইথিন, এটার নাম হচ্ছে ইথিন, আর এর সাধারণ নাম হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, এই ইথিনে কি হয়েছে দেখো তো, এই ইথিনে তোমার কার্বন কটা, দুইটা না? আমি কি বলছি, প্রত্যেকটা কার্বনের সংকরণ বের করতে হবে। তাহলে এই কার্বনটা তোমার এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে দ্বিবন্ধন দিয়ে যুক্ত আছে। তার মানে তোমার এই কার্বনের টোটাল মানটা কত, তোমার এই একক বন্ধনের মান হচ্ছে 1, এই একক বন্ধনের মান 1, এই দ্বিবন্ধনের মান 1। তাহলে তোমার এই তিনটে মান যোগ করলে কত পাবা, 3। তার মানে তোমার এই কার্বনের সংকরণটা হচ্ছে, এই কার্বনের সংকরণটা হচ্ছে 3 হলে কি হয়, sp2। আবার এই কার্বনে খেয়াল করো তো, এই কার্বন কি, এই কার্বনের সাথে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে, তার মানে মান হচ্ছে 1। এই কার্বন এই হাইড্রোজেনের সাথে একক বন্ধন যুক্ত আছে, এর মানও 1। এই কার্বন তোমার এই হাইড্রোজেনের সাথে একক বন্ধন যুক্ত আছে, এর মানও 1। তার মানে এর মান কত, 1 2 3, টোটাল মান 3 হলে এই কার্বনের সংকরণ কি হবে, sp2। বুঝতে পারলা? এই বুঝতে পারছো? এবার চলো একটা অ্যালকেনের উদাহরণ দিই। অ্যালকেন বলতে মনে করো মিথেনের উদাহরণ দিই, বলো মিথেন, CH4, CH4। আমি কেন তোমাকে এই তিনটা একসাথে দিতেছি উদাহরণ একটু পরেই বলতেছি, এটার একটা কারণ আছে। এবার মিথেনের ক্ষেত্রে একটু বলো তো। আচ্ছা, মিথেনটা এখানে দেখাই, CH4 হচ্ছে মিথেন, এটাকে কি বলে, অ্যালকেন। অ্যালকেন এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন এটা হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, এই যে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। দেখো তোমার অ্যালকেনে একটাই কার্বন থাকে, বুঝছো? অ্যালকেনে কোনো ঝামেলা নাই, এখানে একটা কার্বনই আছে। তাহলে তোমার এখানে প্রত্যেকটা বন্ধন কত ধরবা, এই একক বন্ধনের মানে 1 ধরবা, এটার মানে 1, এটার মানে 1, এটার মানে 1। টোটাল মান কত এখানে, 4। আর এর মান যদি 4 হয় তাহলে সংকরণ হয় sp3। তার মানে তোমার এখানে এই কার্বনের সংকরণ হচ্ছে sp3। এবার আমি যে কথাটা বলবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটা হচ্ছে অ্যালকেনের জন্য, এটা হচ্ছে অ্যালকেনের জন্য। এবার তোমাদের আসলে আসল কথাটা বলি। এখানে তিনটে উদাহরণ একসাথে দেওয়ার কারণ কি? তিনটে উদাহরণ একসাথে দেওয়ার কারণ হচ্ছে তোমার এই যে অ্যালকেনে, অ্যালকেনে কার্বনের সংকরণ সবসময় sp3 হবে, এটা একদম ফিক্সড। অ্যালকেনের ক্ষেত্রে কার্বনের সংকরণ সবসময় কি হবে, sp3। আর অ্যালকেনের ক্ষেত্রে কার্বনের সংকরণ সবসময় sp2ই হবে। এই কার্বন দেখো এখানে দুইটা কার্বন ছিল, প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 হয়েছে। অ্যালকেনের ক্ষেত্রে কার্বনের সংকরণ sp2 হবে, আর অ্যালকাইনের ক্ষেত্রে কার্বনের সংকরণ হবে sp। অ্যালকাইনের ক্ষেত্রে কার্বনের সংকরণ কি হবে, sp। ঠিক আছে, এটা এমসিকিউ এগুলো প্রচুর আসে ভাই, বুঝছো? এগুলো মনে রাখতে হবে। তোমাকে ভেঙে ভেঙে দেখাইলাম কেমনি কি হইলো। ঠিক আছে, তোমার এই যে অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে কি হয়, সরি অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, অ্যালকেনের ক্ষেত্রে কার্বনের সংকরণ হয় sp3, অ্যালকিনের ক্ষেত্রে কার্বনের সংকরণ হয় sp2, আর অ্যালকাইনের ক্ষেত্রে কার্বনের সংকরণটা হয় sp। বুঝছো? ঠিক আছে, আর এগুলো না প্যারা খাওয়ার কিছু নেই, সামনে সবই বুঝবো আস্তে আস্তে। বুঝতে পারছো? এটা তো প্যারা খাওয়ার কিছুই নাই। তোমার যদি মনে হয় বুঝতেছি না, তাহলে তুমি, তোমার তো পড়া শেষ হয় না রে ভাই, কেবল শুরু করছি। ঠিক আছে, তুমি দেখতে থাকো, সবই বুঝবা। আচ্ছা, তাহলে এর পরের উদাহরণ খেয়াল করো। এবারে দেখো বেরিলিয়াম ট্রাইফ্লোরাইডের আগে আমরা সংকরণ বের করি, চলো। BF3, এই BF3 মানে বুঝো, বয়ফ্রেন্ড নাম্বার 3, হ্যাঁ? কার বয়ফ্রেন্ড দিন আছে বলো? এখানে BF3। ঠিক আছে, এখানে BF3, তুমি এখানে কেন্দ্রীয় পরমাণু কি বোরন, বুঝতে পারতেছো? বোরন আছে একটা, আর বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। ইলেকট্রন বিন্যাস করলে পাবা 1s2 2s2 2p1, এই হলো 5। এখন বরণের সর্বশেষ কক্ষপথ কোনটা, 2 নম্বর কক্ষপথ। এই 2 নম্বর কক্ষপথের ইলেকট্রন কটা আছে, 2 আর 1 3। তার মানে এখানে বি এর মান হচ্ছে 3। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, তার মানে এখানে বি এর মান কত, 3। এই সর্বশেষ কক্ষপথ 2 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ ইলেকট্রন কটা, 3টা, তার মানে বি এর মান 3। এক্স এর মান কত, এক যোজি পরমাণু সংখ্যা, এই যে হ্যালোজেন মানে তোমার যোজনী 1, এখানে ফ্লোরিন কি হ্যালোজেন না, তাহলে হ্যালোজেন মানে যোজনী 1, তাহলে এখানে এক যোজি পরমাণু সংখ্যা হচ্ছে কয়টা, 3টা। বুঝলা? আর এখানে তোমার ক্যাটায়ন সংখ্যাও নাই, অ্যানায়ন সংখ্যাও নাই, এগুলো হচ্ছে 0। তার মানে তোমার বেরিলিয়াম ফ্লোরাইডের সংকরণ কি হবে বলে, এখানে এইচ এর মানটা কত আসবে, হাফ, বি এর মান 3, এক্স এর মানও 3, সি এর মান 0, এ এর মান 0। 3 আর 3 যোগ করলে পাবা 6, 6 আর 2 দিয়ে ভাগ করলে পাবা 3। তার মানে তোমার এখানে 3 হলে, এইচ এর মান 3 হলে সংকরণ কি হয়, একটা এস আর 2টা পি মিলে sp2 সংকরণ হয়। এইচ এর মান যখন 3 তখন সংকরণ কি হয়, sp2। তার মানে বোরোনিয়ামটা, এই যে বোরন ট্রাই ফ্লোরাইডের সংকরণ হচ্ছে sp2। এখন বলতে পারবা এটা গাঠনিক দিয়ে করা যায় না, হ্যাঁ করা যায় তো। এই যে বোরন ডাইফ্লোরাইড, এই যে একটা বোরন 3টা ফ্লোরিন, এটা হচ্ছে গাঠনিক বোরন ডাইফ্লোরাইডের। এই যে তোমার এখানে দেখো মান কত, এই যে এর মানে একক বন্ধনের মানে 1, একক বন্ধনের মানে 1, এই একক বন্ধনের মানে 1, টোটাল মান হচ্ছে 3। তার মানে সংকরণ কি, sp2। বুঝছো? আর এটা তো দেখাইছি। এরপরে আসো অ্যামোনিয়া।
অ্যামোনিয়া নিচের ডাতে আসো। ঠিক আছে, এটা মুছে দিলাম তাহলে। এবার অ্যামোনিয়াতে আসো, NH3। এই অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুকে বলা, অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু কি? অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, বুঝতেই পারতেছো, নাইট্রোজেন হচ্ছে 7। তাহলে 1s2 2s2 2p3, 2p কত হবে? 3। বুঝতে পারলা? তাহলে 2p3 হলে তোমার এখানে দেখো অ্যামোনিয়ার সর্বশেষ কক্ষপথ কোনটা? 2 নাম্বার, এই যে 2s2 2p3, 2 নাম্বার কক্ষপথ সর্বশেষ কক্ষপথ। আর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কটা আছে? 2 আর 3 মিলে 5, মানে এখানে বি এর মান হচ্ছে 5। 2 নাম্বার কক্ষপথ না, 2 নাম্বার টোটাল ইলেকট্রন কটা? 2 আর 3 মিলে হচ্ছে 5, তার মানে এখানে বি এর মান হচ্ছে 5। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা। এক্স এর মান কত? এখানে এক যোজি পরমাণু আছে, হ্যাঁ আছে, তো এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী 1 না, তাহলে হাইড্রোজেন আছে 3টা, এক যোজি পরমাণুর সংখ্যা এখানে 3। এখানে সি এর মান নাই, দেখো এটার বারবার লেখার প্রয়োজন মনে করতেছি না, এখানে সি এর মান 0, এর মান 0। এখানে অ্যানায়নের ক্যাটায়নের মান নাই, অ্যানায়ন আছে, দেখো তো ক্যাটায়ন আছে, পজিটিভ চার্জ নেই, নেগেটিভ চার্জ নেই। তাহলে তুমি এখানে বি এর ইএস এর মান কত পাবা বলো? ইএস এর মান কত পাবা? এখানে বি এর মান পাইছো 5, এক্স এর মান 3, আর তোমার ক্যাটায়ন তো অ্যানায়ন তো 0 এগুলা। তার মানে এখানে 5 আর 3 যোগ করে পাবা 8, 8 এর যদি 2 দিয়ে ভাগ করো তাহলে পাবা 4। আর এস এর মান 4 হলে সংকরণ কি? একটা এস 3টা পি মিলে sp3। তার মানে অ্যামোনিয়ার সংকরণ হচ্ছে কি? অ্যামোনিয়ার সংকরণ হচ্ছে sp3। এখন বলতে পারবা এটা গাঠনিক দিয়ে করা যায় না? হ্যাঁ, এটা করা যাবে গাঠনিক দিয়ে। অ্যামোনিয়া মানে NH3 না, এই যে অ্যামোনিয়া গাঠনিক হচ্ছে যেরকম NH3। ঠিক আছে, আর এখানে একটা বিষয়, সেটা হচ্ছে তোমার নাইট্রোজেনের 2টা মুক্ত জোড়া আছে। নাইট্রোজেনের তোমার এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে এখানে কি বলছিলাম, তোমার একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, মুক্ত জোড় সবার মানে এক ধরবা। তাহলে এখানে দেখো একক বন্ধন কটা আছে? 1 2 3টে আছে, এই যে 1, এই যে 1, এই যে 1। এখানে মুক্ত জোড় আছে না, এই মুক্ত জোড়ের মানও এক ধরতে হবে। টোটাল মানে এখানে কত আসে? 4। তার মানে সংকরণ হবে তোমার sp3। বুঝতে পারছো? নাইট্রোজেনে কি আছে তোমার? তুমি যখন এটা ভাঙবা 2px1 2p1 2pz1 পাবা। এখানে কি থাকবে তোমার? এই যে দুটি মানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এই যে তোমার নাইট্রোজেনের এই হচ্ছে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন। বুঝতে পারছো? এটার মানে এক ধরতে হবে। তাহলে তোমার নাইট্রোজেনের অ্যামোনিয়া সংকরণটা হবে sp3। এগুলো বুঝবা, ঠিক আছে, এগুলো আরো ভালো বুঝবা। ঠিক আছে, সংকরণের ভিতরে ঢুকি, তোমাকে যখন ভেঙে ভেঙে সংকরণ পড়ামো তখন তুমি এগুলা সহজেই বুঝতে পারবা। এরপরে তোমার অ্যামোনিয়া গেল, এবারে পানির ক্ষেত্রে আসো। পানি H2O, পানি, পানি, এই পানি সংকরণ, কারণ পানির কেন্দ্রীয় পরমাণু কি? অক্সিজেন, বুঝতে পারতেছ। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? 1s2 2s2 2p4, 8 নম্বর মৌল। আর এর হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এখন অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ কোনটা? 2, 2 নম্বর কক্ষপথ। আর 2 নম্বর কক্ষপথ ইলেকট্রন কটা আছে? 2 আর 4 মিলে হচ্ছে 6। তার মানে এখানে বি এর মান কত? 6। সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে বি এর মান। এখানে এক্স এর মান কত বলো? এই যে হাইড্রোজেনের যোজনী 1, তার মানে এক্স এর মান হচ্ছে এখানে 2। এখানে ক্যাটায়নও নাই, অ্যানায়নও নাই। তার মানে এখানে তোমার সংকরণ কিভাবে বলো তো? মুখস্থ হয়ে যাওয়ার কথা এটা। এখন এখানে 6 আর 2 যোগ করলে 8, 8 আর 2 দিয়ে ভাগ করলে 4, সংকরণ মানে sp3। ঠিক আছে, এটা লেখার দরকার নাই, এখন মনে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের। -c + a, তাহলে এখানে 6 আর 2 যোগ করলে 8 পাবা, 8 আর যদি 2 দিয়ে ভাগ করে 4 পাবা। তাহলে এখানে সংকরণ হবে তোমার sp3। মানে পানির সংকরণ কি? পানির সংকরণ হচ্ছে sp3। গাঠনিক কেমন? গাঠনিক কেমন হয় বলো? এই যে এখানে অক্সিজেন থাকে, এই যে হাইড্রোজেন। ঠিক আছে, আর পানি কিন্তু তোমার 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। ঠিক আছে, তার মানে তোমার এখানে কি তোমার এই একক বন্ধনের মানে 1, একক বন্ধনের মানে 1, তোমার এই মুক্তজোড় ইলেকট্রনের মানে 1, এই মুক্তজোড় ইলেকট্রনের মানে 1। টোটাল মান কত? 1 2 3 4, তার মানে 4 আসলে সংকরণ হয় sp3। ঠিক আছে, এই যে মুক্তজোড় বন্ধন জোড় কেমনে বের করে, এগুলো তোমাদের আমি সামনে দেখাবো, বুঝছো? আমি একটু বলি, তোমার এখানে যদি ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে কিভাবে বলো? এই যে এইভাবে আসে। ঠিক আছে, একটু দেখাই দিই। তোমার এখানে অক্সিজেনের 2টা মুক্তজোড় কোথা থেকে আসলো? ঠিক আছে, তুমি যদি অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা করো, এই যে ইলেকট্রন বিন্যাস করছো না, যদি ভাঙ্গে করো 1s2 2s2 2px1 2py1 2pz1। এখন পিতি ইলেকট্রন কয়টা আছে? পিতি ইলেকট্রন আছে তোমার কয়টা? 4টে। তাহলে 1 2 3, তুমি কি 3টে দিছো, এরপর আবার কি দিবা? এক্স এ দিবা, তার মানে এক্স ইলেকট্রন থাকবে 2টি। এখন একটা, এখন কি তোমার এই মুক্তজোড়ের বন্ধনজোড় কেমনে বের করে? তুমি একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে
সর্বশেষ কক্ষপথে, ঠিক আছে, এটা কি এখানে তোমার কক্ষপথ কোনটা, সর্বশেষ কক্ষপথ কোনটা, 2 নম্বর কক্ষপথ। সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে, এই যে এখানে আমার বিজোড় ইলেকট্রন কটা আছে, 1 2, যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে এগুলো বলে বন্ধন ইলেকট্রন, আর যে কয়টি জোড় ইলেকট্রন থাকে এগুলো বলে মুক্ত ইলেকট্রন। দেখো জোড় কটা আছে, এই যে তোমার এসে 2টা আছে, পিতে 2টা আছে, 2px এ 2টা আছে। তার মানে তোমার এই যে এগুলো হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, আর তোমার এই বিজোড়গুলো হচ্ছে কি বন্ধন জোড় ইলেকট্রন। আবার বলি, একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যে কটি বিজোড় ইলেকট্রন থাকে এগুলো বলে বন্ধন ইলেকট্রন, আর যে জোড় ইলেকট্রনগুলো থাকে এগুলোকে বলে মুক্ত ইলেকট্রন। তাহলে এখন দেখো তোমার এখানে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টি মুক্ত ইলেকট্রন আছে, 2 জোড়া, এই যে 1 জোড়া, এই 1 জোড়া, ঠিক আছে, 2 জোড়া, এই যে তোমার এই অক্সিজেনের উপরে এই যে 2 জোড়া দেওয়া হয়েছে। আশা করি এখন বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়ার পানি সংকরণ বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো অ্যামোনিয়াম 4+, NaS4+, তোমাকে বললো NaS4+ এর সংকরণ কি। এখন অ্যামোনিয়াম প্লাসে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, বুঝতে পারছো, নাইট্রোজেন একটা আছে, নাইট্রোজেন 7, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে পাবো 1s2 2s2 2p3। তার মানে তোমার সর্বশেষ কক্ষপথ কোনটা, এই 2 নম্বর কক্ষপথ। তার মানে বি এর মান কত, 2 নম্বর কক্ষপথ ইলেকট্রন কটা আছে, 2 আর 3 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে। আর এখানে তোমার এক্স এর মান কত, হাইড্রোজেন কটা আছে দেখো তো, হাইড্রোজেন 1, হাইড্রোজেন আছে 4টা। তার মানে এবার এখানে এক্স এর মান হচ্ছে 4, বুঝতে পারলা। আর এখানে ক্যাটায়ন কত দেখো তো, ক্যাটায়ন সংখ্যা কত, এই যে তোমার এখানে একটা কিন্তু পজিটিভ চার্জ আছে, এই যে একটা, তার মানে ক্যাটায়নের মান হচ্ছে 1, সি এর মান 1, আর এনায়নের এখানে যেহেতু না, এনায়নের মান 0। তাহলে এখন যদি মানগুলো তুমি সূত্রের মধ্যে বসাও, এক্স এর মান কত পাবা, এখানে বি এর মান 5, এক্স এর মান 4, মাইনাস সি মানে -1 প্লাস 0। তাহলে এখন 4 5 আর 4 যোগ করলে 9, 9 থেকে একবার দিলে 8, 8 এর 2 দিয়ে ভাগ করলে পাবা 4। তার মানে তোমার অ্যামোনিয়াম প্লাসের সংকরণ হচ্ছে sp3। অ্যামোনিয়াম প্লাসের সংকরণ কি হবে, sp3। এবার বলো তো এই যে bf4 মাইনাসের সংকরণ কি হবে, হ্যাঁ, বোরন টেট্রাফ্লোরাইড, bf4 এর সংকরণ কি হবে বলো, bf4 মাইনাস। এখানে কেন্দ্রীয় পরমাণু কি, যে বোরন একটা আছে, তাহলে বোরনের যোজনী হচ্ছে, বোরনের পারমাণবিক সংখ্যা কত, 5। তাহলে তোমার এখানে 1s2 2s2 আর 2p1। দেখো তোমার সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ, আর এখানে টোটাল ইলেকট্রন আছে 3। তার মানে এখানে ভি এর মান কত, এখানে তোমার ভি এর মানটা হচ্ছে 3। আর এখানে ফ্লোরিনের যোজনী কোন দিয়ে 1, হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সবার যোজনী 1। তাহলে ফ্লোরিনের যোজনী 1 হইলে তোমার ফ্লোরিন কটা আছে, 4টা, তার মানে এক্স এর মান হচ্ছে 4। আর এখানে তোমার এনায়ন কটা আছে দেখো তো, যে ক্যাটায়ন 0, এখানে কিন্তু পজিটিভ চার্জ নাই, এখানে সি এর মান 0, সি এর মান 0, কিন্তু এর মান কত, এর মান হচ্ছে 1, কারণ এখানে কি একটা এনায়ন আছে। এই মানগুলো তুমি যখন এখন সূত্রের মধ্যে বসাও, তাহলে এখানে কি পাবা, এখানে তুমি ভি এর মান কত পাইছো, 3, এরপর এক্স এর মান পাইছো কত, 4, সি এর মান 0, এ এর মান 1। তাহলে 3 আর 4 যোগ করলে 7, আর 1 যোগ করলে কত, 8, 8 এর যদি 2 দিয়ে ভাগ করে পাবা 4। তাহলে তোমার এই যে bf4 মাইনাসের সংকলন হচ্ছে sp3, বুঝতে পারছো, যে বোরন টেট্রাফ্লোরাইডের সংকলন কি আসলে sp3। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার আসো এই যে PCl5, এবার বলো PCl5 এর যোজনীর সংকলন কি হবে বলো, বলো PCl5 এর সংকলন কি হবে, PCl5, এই PCl5 এ তোমার কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস, কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস। এবার বলো ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কতটা ইলেকট্রন থাকে, ঠিক আছে। ফসফরাস কত নম্বর গ্রুপের মৌল, ফসফরাস হচ্ছে তোমার 4 নম্বর গ্রুপের মৌল, আর ফসফরাসের কক্ষপথে ইলেকট্রন থাকে 5টি। ইলেকট্রন বিন্যাস করো তাহলে বুঝতে পারো, ঠিক আছে। এই যে PCl5, PCl5 এ ফসফরাসের 15 নম্বর মৌল, ইলেকট্রন বিন্যাস করলে কি পাবা, 1s2 2s2 2p6 3s2 3p5। এই দেখো তুমি ফসফরাসের সর্বশেষ কক্ষপথ কোনটা, 3 নম্বর কক্ষপথ, দেখছো 2 শেষ হয়ে 3 নম্বর কক্ষপথ সর্বশেষ কক্ষপথ। আর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কটা আছে, 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন কটা আছে, এসে আছে 2টি, পিতে আছে, পিতে হয়ে গেছে, সরি এখানে 3 হবে, 3p3 হবে, পিতে আছে 3টি। তাহলে এখানে বি এর মান কত, বি এর মান তোমার 5, বুঝতে পারলা। 1s2 2s2 2p6 3s2 3p3 টোটাল যোগ করলে কত পাবে, 15। ঠিক আছে, তাহলে 3 নম্বরে তাহলে তোমার সর্বশেষ কক্ষপথ হচ্ছে এখানে 3, আর 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, 2 আর 3 মিলে 5টি ইলেকট্রন আছে। এক্স এর মান কত বলো তো, এই দেখো এখানে তোমার ক্লোরিন হচ্ছে যোজনী 1, ক্লোরিন যোজনী 1, আর ক্লোরিনের সংখ্যা আছে এখানে 5টি। তার মানে এখানে এক্স এর মান হচ্ছে 5। এখানে ক্যাটায়ন আছে, দেখো তো পজিটিভ চার্জ নাই, তার মানে ক্যাটায়নের মান 0, নেগেটিভ চার্জ নাই, অ্যানায়নের মানও 0। তাহলে এস এর মানটা কত পাবো এখানে
হাফ, এখানে বি এর মান 5, এক্স এর মানও 5, সি এর মান 0, এ এর মান 0। তার মানে 5 আর 5 যোগ করলে পাবা 10, আর 10 এর যদি 2 দিয়ে ভাগ করো তাহলে মান পাবা 5। আর 5 হলে সংকরণ কি হবে বলো? sp3d। 5 হলে সংকরণ হয় sp3d। একটা s 3টা বি মিলে হচ্ছে টোটাল মান 4, আর ডি একটা মিলে 5। তার মানে এখানে সংকরণ কি হয়? sp3d। তোমার মান যদি 5 হয়, সংকরণ কি হয়? sp3d হয়। এবারে দেখো তো sf6 এর সংকরণটা কি হবে? sf6 এখানে বলো তোমার সালফার হেক্সাফ্লোরাইডের সংকরণ কি বলো? এখানে তোমার কেন্দ্রীয় পরমাণুকে সালফার, বুঝতে পারতেছ। এখন তোমার সালফার কত নম্বর মৌল বলো? সালফার কিন্তু 16 নম্বর মৌল, বুঝছো? মানে তোমার এই যে তোমার এখানে কিন্তু 3p3 এর জায়গায় 3p4 হবে। ঠিক আছে। তোমার এখানে শর্টকাট যদি করি, এখানে নিয়ন নিয়ন হচ্ছে তোমার কত? 10। এরপর হবে 3s2, এরপর হচ্ছে 3p4। নিয়ন মানে কি? নিয়ন মানে তোমার এই যে 10 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস, 1s2, 2s2, 2p6। ঠিক আছে। এরপর হচ্ছে নিয়ন, এটা হচ্ছে কি 10 না, এটা তো হচ্ছে 10 পর্যন্ত। এরপরে তোমার 3s2, 3p4, টোটাল হচ্ছে 16। তাহলে এবার বলো তোমার এখানে সর্বশেষ কক্ষপথ কোনটি? 3 নাম্বার কক্ষপথ। তাহলে এখানে টোটাল ইলেকট্রন কটা আছে? 2 আর 4, 6টি। তার মানে এখানে বি এর মান 6। আর এখানে দেখো তো একযোজি পরমাণুর সংখ্যা কটি? যে ফ্লোরিন ফ্লোরিন একযোজি পরমাণু না, ফ্লোরিনের সংখ্যা কটা? 6। ফ্লোরিন এখানে 6টি আছে, তার মানে এক্স এর মান হচ্ছে 6। এখানে কিন্তু পজিটিভ চার্জ আছে, নাই, তার মানে সি এর মান 0। কোনো নেগেটিভ চার্জ আছে, নাই, তার মানে এ এর মানও 0। এখানে তুমি এই মানগুলো যদি সূত্রের মধ্যে বসাও তাহলে কি পাবা? বি এর মান পাচ্ছ 6, এক্স এর মানও 6, সি এর মান 0, এর মানও 0। তাহলে তুমি 6 আর 6 যোগ করলে 12, 12 2 দিয়ে ভাগ করে 6। আর তোমার এইচ এর মান যদি 6 হয়, সংকরণ কি বলো? সংকরণ হচ্ছে sp3d2। বি এর মান যদি এইচ এর মান, সরি, বি এর এইচ এর মান যদি হয় 6, তাহলে সংকরণ হয় sp3d2। ঠিক আছে। আর এইচ এর মান 7 হলে সংকরণ কি হবে বলো? 7 হলে সংকরণ হবে তোমার sp3d3। sp3d3। এই বুঝতে পারছো? এখানে যতগুলো উদাহরণ দেখালাম সবগুলো বুঝতে পারছো? বোঝার কথা, কারণ সবগুলো তোমাদের একদম ভেঙে ভেঙে দেখাইছি, একদম ভেঙে ভেঙে দেখাইছি। সূত্রের সাহায্যে দেখালাম, গাঠনিক দিয়ে দেখালাম। এখন তুমি বলতে পারো PCl5 এর কি গাঠনিক দিয়ে করা যায় না? হ্যাঁ, করা যায় তো। তুমি কি দেখো, এটাই আমি দেখি বোঝা যাচ্ছে। ঠিক আছে। তুমি এই যে ফসফরাসের যোজন হচ্ছে 3 আর 5, তার মানে এখানে যোজন হবে 5, এখানে ফসফরাসের যোজন কত? 5। তাহলে মানে তুমি যদি ফসফরাসের তুমি কি করো, চারপাশে 5টা ক্লোরিন দাও, তাহলে এখানে তোমার একক বন্ধন কটা আসবে? 5টি। মানে তোমার প্রত্যেকটা একক বন্ধনের মান যদি এক করে নিয়ে যোগ করো, টোটাল মান 5। আর 5 হলে সংকরণ কি হয়? sp3d। বুঝতে পারছো? সূত্র দিয়ে করবা, সূত্র দিয়ে তোমার সবগুলাই করা যায়। তুমি সব যৌগের গাঠনিক নাও জানতে পারো। ঠিক আছে। গাঠনিক জানলে তো করে ফেললা, গাঠনিক না জানলে তুমি কি করবা? যে কোনো যৌগের ক্ষেত্রে তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা। আর আমি বলবো তুমি গাঠনিক জানো না জানো, তুমি সূত্রটা প্র্যাকটিস করবা। গাঠনিক জানলে তো ভালো। ঠিক আছে। তুমি সূত্র দিয়ে কিন্তু যে কোনো যৌগেরই সংকরণ বের করতে পারবা। ঠিক আছে। এরপরের ক্লাস থেকে আমরা কি করব? পরের ক্লাস থেকে আমরা টাইপ ভিত্তিক বলতে বিভিন্ন ধরনের সংকরণ আলোচনা করবো। ঠিক আছে। যেমন sp2, sp3, প্রত্যেকটা সংকরণ আমরা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব। ঠিক আছে। আচ্ছা।